এসআইআর নিয়ে এই রাজ্যে রীতিমতো উত্তপ্ত রাজনীতি। অমিত শাহ আরও বলেছেন, অমিত শাহ এখানে শেষ করে দিলে না হয় হতো, অনুপ্রবেশ করে শেষ করে দিয়েছেন না। উনি বলছেন যারা অনুপ্রবেশ প্রশ্রয় দেয় এসআইআরে তারাই কষ্ট পান, সারা দেশে এসআইআর হওয়া উচিত, অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত। আমি শেষের দুটো লাইন একেবারে আইনসঙ্গত, তাই নিয়ে কোনো বক্তব্য নেই। প্রথম লাইন, যারা অনুপ্রবেশে প্রশ্রয় দেয় তারা এসআইআরে কষ্ট পায়। সৌরভপ্রিয় দত্ত, না, আমি তো প্রথমেই এই কথাটাই তো বললাম যে অমিত শাহ যে নিজের দায়িত্বে রয়েছে, সে দায়িত্ব নিয়ে যখন সারা ভারতবর্ষের এই অনুপ্রবেশকারীদের আটকাতে পারেনি, সেই কারণে তাকে এখন কষ্ট পেতে হচ্ছে। তা আমি তো বারবার বলছি, যে ভোটে উনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, যে ভোটে নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, যদি ওনাদের ক্ষমতা থাকে তাহলে ওনারা ওদের জায়গা থেকে ইস্তফা দিয়ে ভোট করাক, যে না আমরা তো অনুপ্রবেশকারীদের ভোটে তো আমরা প্রধানমন্ত্রী হয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি, আজকেই আমরা এই ধরনের এসআইআরকে সামনে রেখে বৈধ ভোটারদের নাম আমরা বাদ দেওয়ার চেষ্টা করছি এবং নির্বাচন কমিশনকে আমরা বারবার নিজেদের স্বার্থে ব্যবহার করছি রাজ্য দখলের জন্য। এটা খুব খারাপ দিক। আমার মনে হয় এই ধরনের জায়গায় যদি কেউ লড়াই করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা প্রত্যেকে এলাকায় আমরা খেয়াল রাখবো, সমস্ত বিএলও থেকে শুরু করে যারা কাজ করছে, যে কোনো মানুষের যদি কোনো অসুবিধা হয় বা কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, এটা নিয়ে কিন্তু অনেক বড় আন্দোলন। কিন্তু আপনি যখন এই কথা বলছেন সৌরভপ্রিয় দত্ত, তখন আমি সুস্মিতাদির কাছে এই প্রশ্নটা রাখবো। বিএলও এই ঐক্য মঞ্চ বলে একটি মঞ্চ তৈরি হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। তারা বলছে এ রাজ্যে কাজ করার জন্য আমাদের কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হোক, কারণ আমাদেরকে শাসানি হুমকি দেওয়া হচ্ছে। এবার কেউ বলছে বিএলওরা যাতে স্বাধীনভাবে কাজ করে, বিএলও ঐক্য মঞ্চ বলছে কেন্দ্রীয় সুরক্ষা দাও। আমরা কোথায় যাই বলুন তো সুস্মিতাদি? বিষয়টা হচ্ছে এই রাজ্যে বিরোধী রাজনীতি করাটাই খুব কঠিন বিষয়। তার কারণটা হচ্ছে সেই স্বাধীনতা এই রাজ্যে নেই বিরোধী রাজনীতিকে প্রতিষ্ঠা করা। এবার যেখানে বিরোধী না থাকে সেইখানে শাসক একনায়কতন্ত্র শুরু করতে পারে, এবং সেটাই আমাদের রাজ্যে হয়েছে অলরেডি। মানে ওই যে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। তা এইবার বিষয়টা হচ্ছে আমরা যেই জায়গাটা নিয়ে আলোচনা করছি, এই বিএলও কারা হয়? সরকারি কর্মচারী। ঠিক। এই সরকারি কর্মচারীরা কেউ বামফ্রন্টের জমানায় নিয়োগ হয়েছে, কেউ এই জমানায় নিয়োগ হয়েছে। এবার যারা বামফ্রন্ট জমানায় নিয়োগ হয়েছে তারা তো সবাই তৃণমূলটা করে না। এবার বিষয়টা হচ্ছে এদের মধ্যে এরা যদি এখন এই নাম কাটাকাটির খেলায় নামে, মানে সেই শব্দ কাটাকাটির মতো, তাহলে তো খুব মুশকিল। তার কারণ হচ্ছে এরা নিরাপত্তাহীনতায় ভুগবে। আর আবার কতগুলো কথা আমি আসবো দিদি, অনেক সময় পাবো আমরা, আমি আসবো। আমি একবার অমিতাভ কাঞ্জিলালের কাছে যাব। এই নাম কাটাকাটির খেলা, অমিতাভ, এই নাম কাটাকাটির খেলার প্রসঙ্গ আসছে কোথা থেকে? মানে এমন তো নয় ভারতবর্ষে এই প্রথম এসআইআর হচ্ছে 2026 সালে গিয়ে এসআইআর, 2026 সালের ভোটের আগে গিয়ে এসআইআর হচ্ছে 2025 সালে দাঁড়িয়ে। 2002-এও এসআইআর হয়েছে। নাম কাটাকাটির খেলা, এই শব্দবন্ধনী কোথা থেকে আমদানি হচ্ছে? বিজেপি কি সেটা করতে চাইছে, নাকি তৃণমূল সেটা দাগিয়ে দিতে চাইছে, নাকি বিরোধীরা একাট্টা হয়ে বিজেপিকে কোণঠাসা করার জন্য এই শব্দবন্ধনী কোথাও থেকে আমদানি করেছে? কোনটা? প্রথমত আমি সত্যি এই প্রশ্নের বিষয়ে একটি জায়গায় সংশয়ান্বিত, যে নির্বাচন কমিশন কি করবে এবং কিভাবে করবে সে ব্যাপারে বিজেপি হঠাৎ করে উত্তর বা জবাবদিহির জায়গায় চলে যাচ্ছে কেন? নির্বাচন কমিশনের দায় বিজেপি নিচ্ছে কেন? আমার কাছে তার কোনো ব্যাখ্যা নেই আজ পর্যন্ত। এক, দ্বিতীয়ত এটাও খুব স্পষ্ট যে এসআইআর এর মতো এই ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া বা নিবিড় সংশোধনী প্রক্রিয়া ভারতবর্ষে প্রথম নয়, বহুবার হয়েছে। কিন্তু এবারের যে প্রক্রিয়া তার পদ্ধতিগত দিক নিয়ে বেশ কিছু সংশয় উঠে এসছে। কোর্ট পর্যন্ত সেগুলোর কাছে কিছু প্রশ্নের মীমাংসা হয়েছে, কিছু প্রশ্ন এখনো অমীমাংসিত। যেমন যে সমস্ত রাজ্যে নির্বাচন আশু নয় সেই সমস্ত রাজ্য দিয়ে এসআইআর কেন শুরু হবে না? অর্থাৎ যেখানে যে একেবারে মানে নির্বাচন মুখের সামনে, সময় কম পাচ্ছি আমি, তড়িঘড়ি করে এই সময় এই এসআইআর নামানোর প্রাসঙ্গিকতা কি? এক।
দুই, একই সঙ্গে যতবার তাদেরকে প্রশ্ন করা হয়েছে, নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছে যে এই যে এসআইআর আপনারা করছেন, এর পদ্ধতিগত দিকে দেখছি অনেক নতুন নতুন দৃষ্টিভঙ্গি আপনারা প্রয়োগ করার চেষ্টা করছেন, তারা বলছেন না, আমরা 2003 সালের যে এসআইআর করবার যে নিবন্ধীকৃত পদ্ধতি তাকে অনুসরণ করছি। এরপর খোঁজ কোথায় 2003 সালের এসআইআর এর কি ডকুমেন্টেশন ছিল, কি পদ্ধতি অনুসৃত হয়েছিল, সেটা কিছুতেই পাওয়া যাচ্ছে না। এরপর যখন পাওয়া গেল, আরটিআই কোনো পাওয়া যাচ্ছিল না, এরপর যখন কোনোভাবে সেটাকে আবিষ্কার করা গেল, তাতে দেখা গেল 2003 সালে যে পদ্ধতিগুলো আলোচিত হয়েছে তার থেকে অনেকখানি স্বতন্ত্র পদ্ধতিতে এবার এসআইআর এর প্রক্রিয়া চালু হচ্ছে। এবং সেইখানে এই নাগরিকত্বের নির্ধারণ, এই প্রশ্নটা সেই সময় ছিলই না। এবার প্রায় নাগরিকত্ব নির্ধারণের জায়গার মতো একটি পদ্ধতিগত দিক তারা নিয়ে আসার চেষ্টা করছেন। অকারণে এই যাবতীয় বিতর্কগুলোকে তারাই ঘনীভূত করেছেন। আর যখনই করেছেন, তাদেরকে ডিফেন্ড করতে কেন বিজেপির মতো একটি রাজনৈতিক দল আসলে নেমে পড়ছে বুঝতে পারছি না। চতুর্থত, আরো একটি বিষয়, যে রাজ্যগুলোতে এই অনুপ্রবেশের সমস্যা রয়েছে, দেখুন, অনুপ্রবেশ নিঃসন্দেহে ভারতবর্ষের নাগরিকতার মানচিত্রকে বা নাগরিকতার যে মোট জনচিত্র আছে সেই জনচিত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করে, ক্ষতিগ্রস্ত করে, এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু অনুপ্রবেশ প্রতিরোধ এবং একটি ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা প্রণয়ন, এই দুটোর ভেতরে যথেষ্ট পার্থক্য আছে। একটি ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা প্রণয়নের জন্য, ভোটার লিস্ট প্রণয়নের জন্য যে সাংবিধানিক পদ্ধতিগুলো নির্বাচন কমিশনের স্ট্রিকচারেই আছে, তাকে অনুসরণ করাটাই যথেষ্ট। এই যে এখন এত তামঝাম করে দেখিয়ে তোলার চেষ্টা হচ্ছে, মোট ফলাফলটা কি হচ্ছে? মোট ফলাফল হচ্ছে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষ এক্স্যাক্টলি। এখানেই আমার পরের প্রশ্ন মণিকাঞ্চনের কাছে। মণিকাঞ্চন, আমার একটা খুব সহজ প্রশ্ন, এসআইআর করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্বতন্ত্র অটোনমাস একটি বডি এবং ইন্ডিপেন্ডেন্ট বডি অ্যান্ড কনস্টিটিউশনাল বডি, কোনো রাজনৈতিক দলের দ্বারা ইনফ্লুয়েন্স নয়। হঠাৎ করে ভারতীয় জনতা পার্টির নেতারা এসআইআর এর দায়িত্ব নিয়ে নিল কেন? দেখো, প্রথমত যেটা বিষয় বলি, যে যেটা আজকে হয়েছে, টিএন সেশনের আগে পর্যন্ত ইলেকশন কমিশনার একজনই থাকতো, কমিটি থাকতো। এই তথ্যগুলো হয়তো এখন জনমানসে আসছে, এতদিন আমরা জানতাম না। এমনভাবে তৈরি করা হচ্ছে যেন স্বাধীনতা প্রথম ইলেকশন থেকেই শুরু করে যেন ইলেকশন কমিশন একটা অটোনমাস বডি, একটা কমিটি করা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তো অটোনমাস না, এক মিনিট। টিএন সেশনের আগে পর্যন্ত সাংবিধানিকভাবে গোড়া থেকেই না, এক মিনিট কাঞ্জিলাল বাবু, আমি আপনার সময় ডিস্টার্ব করিনি। না, ব্যাপারটা ডিস্টার্ব না। ইফ ইউ আর গিভিং আ মনি, তুমি আমার আমি অমিতাভ যে তথ্যটা দিচ্ছে, সেই তথ্যটা কিন্তু ঠিক না। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। টিএন সেশনের পরে যখন টিএন সেশনকে কংগ্রেস কন্ট্রোল করতে পারছিল না, তখন 3 জনের একটা বডি তৈরি করলো। সুতরাং ইলেকশন কমিশন যে একটা বডি, 3 জনের বডি, এটা কিন্তু টিএন সেশনের আগে ছিল। তোমরা যে ইলেকশন বডিটা তৈরি করেছো সেটা বৈধ? বিরোধী দলনেতা কোথায়? কেন বিরোধী দলনেতা সেখানে নেই? চিৎকার করলে আমি চুপ হয়ে যাব। না, বিরোধী দলনেতা কেন নেই আমি জানতে চাই। ঝগড়া করার জন্য সময় আমাকে উত্তরটা দিয়ে দাও। এই প্রশ্নের উত্তর অনেকবার দেওয়া হয়েছে। এবার নেম্বার উনি কাঞ্জিলাল বাবু যেটা তুললেন, যে ভোটাধিকারের সাথে নাগরিকত্ব, আরে সংবিধান তো বলছে নাগরিকরা ভোট দেবে। ভারতবর্ষে যারা আসবে তারা থাকবে, সবাই ভোট দেবে নাকি? না, একেবারে এই জন্য ভোটাধিকারের সাথে নাগরিকের সম্পর্ক। নাম্বার 3 হচ্ছে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন যে কেস নিয়েছে কাঞ্জিলাল বাবু, এরকম ভাবে ডিস্টার্ব করলে আপনার বলার সময় কিন্তু আমি এই কাজটা লিখতে হবে। কিন্তু আমার কাছে কিন্তু ক্রিয়ার সমান প্রতিক্রিয়া নয়, ক্রিয়ার বেশি প্রতিক্রিয়া হয়। আমি আগে খোলাখুলি বলছি, ক্রিয়ার বেশি প্রতিক্রিয়া হয়। আজকে অনুপ্রবেশের যে ধামাকা, আজকে অনুপ্রবেশ পশ্চিমবাংলায় যে ইস্যু, তার জন্য আপনি এবং আপনার প্রাক্তন চিন্তাধারা, আপনার মতাদর্শ দায়ী, আমাকে মুখ খোলাবেন না, আমার মুখ খোলাবেন না। আজকে এই অনুপ্রবেশের জন্য শুধু তৃণমূল কংগ্রেস না, তার সাথে আপনারাও দায়ী, আপনারাও দায়ী, সিপিএমও দায়ী। সিপিএম হলো দীর্ঘদিন ধরে এখানে কিন্তু অনুপ্রবেশ চালিয়ে গেছে। সাংবিধানিক খোলা হবে না। 11 অক্টোবর 1992 গণশক্তিতে জ্যোতি বসু স্টেটমেন্ট, বিএসএফ 4 লাখ 52। ওকে জেন্টলম্যান, আপনি এই কোনটা নিতে ঠান্ডা না করেন না এখানে। ওকে জেন্টলম্যান,
আস্তে আসবেন না। আপনার মতাদর্শের এবং জন্য আজকে এই অবস্থা। আমাদের আজকে রাজনৈতিক আপনাদের বিশ্লেষকের মতাদর্শের অডিও জন্য কিছুক্ষণের জন্য তৃণমূল কংগ্রেসের সাময়িকভাবে আপনি একটু নিশ্চয়ই আস্তে একদম করবো নিশ্চয়ই আমরা। সমান করবেন আচ্ছা না। বেশ, আপনারা একটু আমি শান্ত হন। বারবার বলছিলাম যে সমান এবং সমান প্রতিক্রিয়া হয় না, আমার ক্ষেত্রে কিন্তু বেশি প্রতিক্রিয়া হয়। আচ্ছা বেশ, সুতরাং মনি বলাবেন না। রিল্যাক্স। স্যার বলেছেন, আমি শুনেছি, আমি যা বলবো আপনি শুনবেন। এটাই গণতন্ত্র। আপনার বেলায় আমি শুনেছি, আমার বেলায় আপনি এই শুনবেন। স্টুডিওতে এটাই গণতন্ত্র। মণিকাঞ্চন এই স্টুডিওতে গণতন্ত্র হচ্ছে সবাইকে কথা বলার জায়গা দেবা। প্লিজ আমাকে এভরিবডি সেটাই বলছি। সাইলেন্স। আমাকে বলতে দিচ্ছে না। 2002 সালে বাংলায় প্লিজ থ্যাংক ইউ 2002 থ্যাংক ইউ অমিতাভ থ্যাংক ইউ 2002 সালে বাংলায় এসআইআর হয়েছিল। 2002 সালের সংশোধিত ভোটার তালিকা সেটা কিন্তু 2025 সালের ম্যাপিং এর একটা বড় মানদণ্ড। মনি, ইউ এগ্রি উইথ দিস? দেখুন, কোনটা মানদণ্ড নয় সেটা ইলেকশন কমিশন। এটা ইলেকশন কমিশন বলছে 2002 এর 55 to 56% ম্যাচ। এবার আমার প্রশ্ন হচ্ছে, যারা 2002 সালে তো একটা এসআইআর হয়েছিল, এত জলঘোলা হয়নি। 11টা ডিস্ট্রিক্টে এসআইআরটা হয়েছিল, এত জলঘোলা হয়নি। জলঘোলাটা তো শুরু হলো যখন থেকে তৃণমূল এবং বিজেপি এসআইআরটাকে একটা রাজনৈতিক ইস্যু করে ফেললো, তারপর একদম। থেকে